ভারতীয় অর্থনীতির সংস্কারক মনমোহন সিং প্রয়াত। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ দিল্লির একটি হাসপাতালে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বর্তমান প্রেক্ষাপটে তার মৃত্যু দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি করলেও তা বলার অপেক্ষা রাখে না। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু এক ধাক্কায় ভারতীয় রাজনীতি তথা দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের ইতিহাসকেই ফের জীবন্ত করে তুলল। মাত্রাতিরিক্ত নীরব শান্ত একজন মানুষের করা পদক্ষেপে সেদিন রাতারাতি এক নতুন যুগ শুরু হয়েছিল দেশে। এই ঘোর বিজেপিময় ভারতবর্ষের বুকেও সেই ইতিহাসকে মুছে ফেলা সম্ভব নয়। মনে পড়ে যায় 1991 সালের কথা। নরসিমা রাও তখন প্রধানমন্ত্রী, তার সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন। ভারতীয় অর্থনীতি তখন রীতিমতো ধুঁকছে, জিডিপি মুখ থুবড়ে পড়েছে, বিদেশি মুদ্রা ভান্ডারে ছিল $1 বিলিয়ন মতো। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে উদারনীতি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাতারাতি লাইসেন্স রাজের সমাপ্তি ঘটে যায়, আর ওই এক পদক্ষেপেই বিশ্বের অন্যতম অর্থনীতি হয়ে উঠেছিল ভারত, যা কেবল খাতায় কলমে দেখা পরিবর্তনই নয়, দেশের আমজনতাও সাক্ষী ছিল। তবে বহু যোগ্য মুখ থাকা সত্ত্বেও 2004 সালে কেন তাকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে ভেবেছিলেন সোনিয়া? এই প্রশ্নের নানা উত্তর থাকতে পারে, কিন্তু ঘটনা হলো সেই সিদ্ধান্ত ছিল মাস্টার স্ট্রোক। কোনোদিন লোকসভায় জয় না পাওয়া মনমোহনের জনপ্রিয়তার আঁচ মিলেছিল মানুষের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায়। আসলে এর পিছনে যেমন ছিল 1991 সালের ঐতিহাসিক সিদ্ধান্তের জাদু, তেমনই ছিল মনমোহনের পরিচ্ছন্ন ভাবমূর্তিও। পরবর্তী 10 বছরে মাত্র 3 বার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মনমোহন। এই কারণে বিরোধীরা বিভিন্ন সময় নানা ধরনের কটূক্তি করেছে, কিন্তু ব্যক্তি মনমোহনের গায়ে কালের ছিটে পড়েনি। তাকে নিয়ে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নামক সিনেমাও হয়েছে। তবে বরাবরের মতো নীরবই থেকেছেন ভারতের অর্থনৈতিক সংস্কার, উদার নীতির জনক মনমোহন। তাই দেশবাসীর এখনো কানে বাজে তার শেষ ভাষণ। বলেছিলেন, মিডিয়ার চেয়ে ইতিহাস আমার প্রতি বেশি দয়াপ্রবণ থাকবে। ক্যালকাটা নিউজ। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং গুরুতর অসুস্থ ছিলেন। তিনি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এইমসের ইমার্জেন্সিতে ভর্তি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। 2004 থেকে 2014 পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হচ্ছিল 92 বছর। বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বাড়িতে হঠাৎই সংজ্ঞা হারান তিনি। রাত 8:06 তাঁকে দিল্লি এইমসের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাত 9:51 শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন প্রধানমন্ত্রীর। দিল্লি এইমস সূত্রে খবর, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে ফোনে কথা মোদীর। দিল্লির এইমসে পৌঁছান সোনিয়া গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী, অনেকেই। বৃহস্পতিবার সন্ধ্যা 8টার পর মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। বর্ষানী কংগ্রেস নেতার রাজনৈতিক সফর একের পর এক অধ্যায়কে সামনে রাখে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যেও একজন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। জাতীয় রাজনীতিতে তার পদার্পণ রাজ্যসভার সদস্যদের বড় ভূমিকা রয়েছে। তথ্য বলছে 1991 সালে তিনি রাজ্যসভার সদস্য হন। 1998 থেকে 2004 সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতাও ছিলেন। 2004 সালের 22 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এই বর্ষান কংগ্রেস নেতা পরপর দুবার প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে 2009 সালের 22 মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। আর তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। সোশ্যাল মিডিয়া জুড়ে শোক বার্তা, শোক জ্ঞাপন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, একে একে সোশ্যাল মিডিয়া পোস্ট, এক্স হ্যান্ডেলে পোস্ট একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে এই মুহূর্তে শোকস্তব্ধ গোটা দেশ। গতকালও হাসপাতালে পৌঁছান একাধিক ব্যক্তিত্ব, সোনিয়া গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী, তারা পৌঁছান এবং তারপর সোশ্যাল মিডিয়া জুড়ে শোক বার্তা, শোক জ্ঞাপন। বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 8টার পর দিল্লির এইমসে তাকে ভর্তি করা হয় এবং বর্ষানী কংগ্রেস নেতার রাজনৈতিক সফর একের পর এক অধ্যায়কে সামনে রাখে। একাধিক অবদান তার রয়েছে এবং গতকাল তার প্রয়াণের পর সোশ্যাল মিডিয়া জুড়ে শোক বার্তা, শোক জ্ঞাপনের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আরো একবার। একদিকে গতকাল হাসপাতালে একাধিক রাজনৈতিক নেতৃত্ব তারা পৌঁছান
তারপর সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক পোস্ট মনমোহন সিংকে ঘিরে। সোশ্যাল মিডিয়া জুড়ে শোক বার্তা, শোক জ্ঞাপন রাজনৈতিক ব্যক্তিত্বদের এবং গতকাল তার মৃত্যুর পর ঠিক রাজনৈতিক ব্যক্তিত্বদের তরফ থেকে কি শোক বার্তা উঠে এসছে শোনাবো এক এক করে। ಪ್ರೆಸ್ಗೆ ಡೀಟೇಲ್ ಹೇಳ್ತೀನಿ, ನೀವೆಲ್ಲ ಕೂಡಲೇ ಅಲ್ಲಿಗೆ ಬನ್ನಿ. ಬಟ್ ಒಂದು ವಿಚಾರ ಮಾತ್ರ ಏನಂತ ಅಂದರೆ, ಈ ಒಂದು ಪರಿಸ್ಥಿತಿಯಲ್ಲಿ ನಮ್ಮ ದೇಶದ ಮಾಜಿ ಪ್ರಧಾನಮಂತ್ರಿಗಳಿಗೆ ಗೌರವ ಸಲ್ಲಿಸಬೇಕಾಗಿದೆ. ಆ ದೃಷ್ಟಿಯಿಂದ ಈ ಕಾರ್ಯಕ್ರಮನ ನಾವು ನಡೆಸಲಿಕ್ಕೆ ಆಗ್ತಾ ಇಲ್ಲ. ಬೇರೆ ಏನೇನು ನಾವು ಕಾರ್ಯಕ್ರಮ ಯಾವ ರೀತಿ ಮುಂದಕ್ಕೆ ಏನು ಮಾಡ್ತೀವಿ ಅಂತ ನಾನು ಪ್ರೆಸ್ ಕಾನ್ಫರೆನ್ಸ್ ಕರೆದಿದ್ದೀನಿ, ಅಲ್ಲಿ ನಾನು ತಿಳಿಸ್ತೀನಿ. Very tragic development. All of us are in mourning. He was a great prime minister who served the nation as prime minister, finance minister. He was somebody who was a visionary, who did a great deal for the country. And we are all cancelling the very elaborate programs planned here and rushing back to Delhi, most of us. So I think it will be cancelled. It's not for me to announce. The government of Karnataka will announce. But for me, I have to get back now and see the Dr. Manmohan Singh ji is very saddening. He was one of the best prime ministers of India and one of the finest finance ministers India ever had. I had the good fortune as a youngster to meet Dr. Singh, and what came across was a gentleman who was intelligent and erudite. His soft-spoken nature left an indelible mark on your minds. My condolences to members of his family. May the Lord Almighty give them the strength to bear this loss. देश के लिए, पार्टी के लिए भी बहुत क्षति है. उन्होंने आधुनिक भारत की जिस तरह से प्रधानमंत्री के पद पर रहते हुए उन्होंने देश के लिए काम किया, वो देश कभी भुला नहीं पाएगा. तो ये देश के लिए बहुत बड़ा नुकसान. It is the biggest loss for the country. Dr. Manmohan Singh, 10 years rule has changed the face of India, and his economic reforms and liberalization has given an opportunity for Indians India to become more stronger and stronger. गवर्नर के रूप में, भारत के आर्थिक सलाहकार के रूप में, और इसके बाद 10 साल तक भारत के प्रधानमंत्री के रूप में. डॉक्टर मनमोहन सिंह जी के निधन पर बहुत ही अफसोस हुआ. वो मेरे ख्याल में देश के पहले प्रधानमंत्री थे जो इकोनॉमिस्ट, और उनकी छाप पूरी दुनिया में पड़ी. उनके इकोनॉमिक लिबरलाइजेशन के लिए, जिससे हिंदुस्तान का इकोनॉमिक नक्शा ही बदल गया. आज उनके क्रिटिक भी उनकी तारीफ करते हैं. प्रधानमंत्री is not there. After 10 years, he was working in the ACC. Under him, I worked in the Northeast state. I remember, and he was a very nice person. And nation have very good finance expert as no more. That is my feeling. In Northeast state, under him I work. Whenever I will go to his house, क्या हनुमंतराव जी क्या हो रहा, ऐसा बोलता. तो दिस इज द डीपेस्ट माई. नरेंद्र मोदी सरकार में सामाजिक न्याय और अधिकारिता राज्य मंत्री के नाते मैं डॉक्टर मनमोहन सिंह जी को आदरणीय करता हूं, और कल उनके अंत्यविधि में सम्मिलित होने के लिए, उनके परिवार को मिलने के लिए कल ही मैं मुंबई से दिल्ली जा रहा हूं, और उनको हमारे तरफ से पूरी जो हमारी अम्बेडकरी जनता है, दलित जनता है, उनकी तरफ से डॉक्टर मनमोहन सिंह जी को मैं हार्दिक आदरांजलि अर्पित करता हूँ. नमस्कार, प्रणाम, जय भीम, जय भारत, जय महाराष्ट्र. My memories about Dr. Manmohan Singh goes back to the days when I had the good fortune to work under him in the Ministry of Atomic Energy. As we know, the Prime Minister is always the minister
in charge of atomic energy. I was in charge of famous research establishments like the Bhabha Atomic Research Center as the Joint Secretary of the department. I was also chairman of the Atomic Energy to do some innovations. Dr. Manmohan Singh heard about it when he came to the headquarters of Atomic Energy. He asked the chairman of Atomic Energy, Dr. Kakotkar, to know more about what I have done there. I got an opportunity to explain to him what are the innovations which I implemented there. When I got my promotion, I was taken in his department. You know, the Prime Minister was also in charge of culture at that time. Situation. Manmohan Singh ji is the real icon of the Congress party and the country. Basically, a post-independent hero. Manmohan Singh ji's vision and his ability to govern the country, everybody witnessed. Country lost a greatest of his son. Congress party lost one of his most prominent leaders. Make this party to the grassroots, to the uplift of the grassroots. Really, Manmohan Singh ji actually changed the scenario of Indian economic situation. When the country was in a deep trouble, through his initiative, the country escaped from that turmoil. So that much of visionary we didn't have. We are lacking now also that type of visionary. Manmohan Singh ji's financial ability to control the financial troubles is totally appreciated. দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতবর্ষের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হলো সেটাকে পূরণ করা অত্যন্ত দুঃসাধ্যকর হয়ে উঠবে। তিনি শুধুমাত্র দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নয়, তিনি একজন দক্ষ অর্থনীতিবিদও ছিলেন। দেশ আজকে একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ান এবং সাথে সাথে একজন দক্ষ অর্থনীতিবিদকেও হারালো। তিনি 2004 থেকে 2014 পর্যন্ত ইউপিএ 1 ইউপিএ 2 সরকারের মন্ত্রিসভা তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তার আমলে শিক্ষা, স্বাস্থ্য সহ জনকল্যাণমুখী অনেক নীতির আপগ্রেড হয়েছিল। আরটিআই অ্যাক্ট থেকে শুরু করে ফরেস্ট রাইট অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইনেরও এস্টাবলিশ হয়েছিল। আমরা আজকে ডক্টর মনমোহন সিংয়ের পরিবারকে সমবেদনা জানাচ্ছি, তার স্মৃতির প্রতি विनम्र श्रद्धा जनाচ্ছি। आज ये हम कह सकते हैं कि हमने देश का एक महान अर्थशास्त्री, देश का महान व्यक्ति और देश के एक ऐसे प्रतिष्ठित व्यक्ति को खोया है जिसकी कमी कभी पूरी नहीं की जा सकती है। बतौर प्रधानमंत्री उनके 10 वर्षों का कार्यकाल उदारीकरण से लेकर के मनरेगा तक के लिए जाना जाएगा। उन्होंने अंतिम पायदान पर बैठे व्यक्ति के लिए ডিমনিটাইজেশনের রিপার্কেশন ভারতবর্ষে এবং দেশে পড়েছে। মনমোহন সিং তিনি প্রথম মনমোহন সিং এলেন, শুধু 5 মিনিট বক্তৃতা করেছিলেন, কাঁপিয়ে দিচ্ছিলেন ভারতবর্ষকে। বলেছিলেন এই ডিমনিটাইজেশন ভারতবর্ষের অর্থনীতিতে বিপর্যয় নিয়ে আসবে, নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষকে খুবই সংকটের মুখে ফেলে দেবে, গ্রোথ রেট কয়েক % কমে যাবে। বাস্তবে তাই হয়েছিল। এই গভীর পণ্ডিত মানুষটিকে যে সম্মান দেওয়া উচিত ছিল তিনি পাননি, কিন্তু ইতিহাস একদিন তাকে স্বীকার করে নিলেই গেছে যে এমন গভীর পণ্ডিত ব্যক্তি ভারতবর্ষে সত্যি খুব কম প্রধানমন্ত্রী। ভদ্রলোক রাজনীতিতে আজকের দিনে দিল্লিতে অথবা রাজ্যে এসব পাওয়াই যায় না, অসম্ভব ব্যাপার। অনেক যে কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন, অনেক সময় বলা হয় যে উনি কিছু বলতেন না, তিনি যথেষ্ট যতটুকু বলা উচিত সেটা উনি বরাবর বলেছেন।
ওনাকে বলা হতো যে উনি বোবা প্রধানমন্ত্রী, বোগাস, যারা বলেন সব কিছু জানেন না, না জেনে সব কথা বলেন। ভারতের পরিচালনায় ওনার যে গুরুত্ব, সবাইকে সঙ্গে নিয়ে, ওনার যে টিম, তাকে সঙ্গে নিয়ে চলা, সেটা উনি যথেষ্ট গুরুত্ব দিয়ে করেছেন। এবং প্রত্যেকটা, আমি তো যখন যথেষ্ট কম বয়স, প্রথমবারের আমার মনে আছে আমি গেছি ওনার কাছে, ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালস আলাদা তৈরি করতে হবে, আমি নোট করে লিখে অ্যাপয়েন্টমেন্ট করে গেছি। উনি সবটা শুনে আমার দিকে তাকিয়ে বললেন, আমার যুক্তি ছিল যে ফার্মাসিউটিক্যালসকে যদি ডেভেলপ করতে হয় তাহলে আলাদা অ্যাটেনশন দেওয়া দরকার, ওটা তখন কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার ডিপার্টমেন্টের অংশ ছিল। উনি শুনলেন, শুনে মনে হলো যদি বুঝবার চেষ্টা করলেন এবং এগ্রি করলেন। এবং সম্ভবত এই প্রথম যে কোনো একজন রাষ্ট্রমন্ত্রী ছিলাম। কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো রেল, যেটা হাওড়া থেকে যা শুরু হয়েছিল টানেল করা, হঠাৎ করে টাকা বন্ধ হয়ে যাওয়ার জন্য সেই কোম্পানির টিভি, আমাদের টানেল বোরিং মেশিন, তারা আর চালাবে না বলেছিল। প্রয়োজন হলে টানেল বোরিং মেশিন তুলে নেবে, কারণ টাকা ছাড়া তো কাজ হয় না, টাকা ছিল না। সেই সময় আমি রেল মধ্যে থাকা অবস্থায় ভিজিট করতে গেছিলাম হাওড়ায়। সেই তাদের সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়। আমি দেখলাম কলকাতাটা বড় সর্বনাশ হয়ে যাবে। ডক্টর মনমোহন সিংকে দাবি অনুরোধ করলাম যে স্যার, আপনি একটু টাকার ব্যবস্থা করুন। মনমোহন সিং বলে যে বাজেট তো হয়ে গেছে, সাপ্লিমেন্টারি বাজেটে সবাইকে দেখতে হবে, দেখা যাক কি করা যায়। আমার আজও মনে আছে তখন আমাকে 100 কোটি টাকা বরাদ্দ করলেন এবং সেই কাজটা শুরু করার ব্যবস্থা হলো সেই টাকার বিনিময়ে।